পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। শেখ হাসিনার বিরুদ্ধে 4 জেলায় আরও 6 মামলা। রূপপুর পরমাণু কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। গ্লোবাল ডিফেন্স কর্পের তথ্য। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বেগম জিয়া। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে মোদী সরকারকে বিএনপি নেতাদের আহ্বান। চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুনর্তদন্ত হবে সাগররুনি হত্যার, জানিয়েছেন উপদেষ্টারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন শেখ হাসিনা। তার নিষ্ঠুরতার বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে দেশ ছেড়ে পালিয়ে গেলে তখন ছাত্রদের অনুরোধে দায়িত্ব নিয়েছেন বলে জানান ডক্টর ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেবেন বলেও জানান তিনি। তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনে কোনো ধরনের বিঘ্ন সহ্য করা হবে না জানিয়ে কূটনীতিকদের সার্বিক সহযোগিতা চান ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। রবিবার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আন্দোলনে হতাহতদের স্মরণ করতে যেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Many hundreds of students have already lost or about to lose their eyesight after rubber bullets were shot at their eyes. And one young people, lovely young people, healthy young person, telling me, I wanted to be a cricketer. But look what happened to my leg. I couldn't talk to him. Many such young people, lovely young people, in their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. আন্দোলন চলাকালে হত্যা নির্যাতনের ঘটনায় জাতিসংঘের তদন্তের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বতোভাবে সহযোগিতার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্রদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া হবে। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইন ঠিক রাখা সহ আন্তর্জাতিক সব চুক্তি অব্যাহত থাকার কথাও জানান প্রধান উপদেষ্টা। We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. We'll adhere to all international, regional, and bilateral instruments it is party to. পরে সংবাদ সম্মেলনে কূটনীতিকদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের এই প্রথম ব্রিফিং নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়, সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল
লিগ্যাল অব্লিগেশন আছে, সবগুলো ফুলফিল করবে। ওয়াল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না। উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছেন, সিকিউরিটি ফোর্সের কথা বলেছেন, জুডিশিয়ারি রিফর্মের কথা বলেছেন এবং মিডিয়া রিফর্মের কথা বলেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ একাধিক আওয়ামী লীগ নেতার নামে মামলা হয়েছে রংপুর, জয়পুরহাট ও নারায়ণগঞ্জে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট কলেজ ছাত্র নজিবুল সরকার গুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের বাবা মজিদুল সরকার। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১২৮ জনকে। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগী কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার। এদিকে রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। আব্দুল্লাহ তাহির পিতা বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এখানে মোট ৪১ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি হিসেবে ১ নম্বর আসামি শেখ হাসিনা, সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে খ্যাত, উনি আছেন ১ নম্বরে, এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এসআই আমির হামজা, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ১৭ জনকে আসামি করে, অজ্ঞাতনামা ১৩০ থেকে ৩৫ জনকে আসামি করে আমরা মামলাটা দায়ের করেছি। এছাড়া কলা ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে ২১ জনকে। মেরাজুলের মা আম্বিয়া খাতুন আজকে বিজ্ঞ আদালতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে প্যানাল কোডের ৩০২ ধারায়। এই মামলায় মোট ২১ জন আসামি। ২১ জন আসামির মধ্যে ১ নম্বর আসামি হচ্ছে উৎপল কুমার সরকার, উনি ১ নম্বর আসামি। মোট ৬ জন পুলিশ কর্মকর্তা এবং ২১ জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছে নারায়ণগঞ্জেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষারায় আবু হাসনাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক এমপি শামীম ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ সহ ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আব্দুল বাশার অনিকের করা মামলার অন্যতম আসামিরা হলেন সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির ছোট ভাই, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল। নাটোরের স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা ও নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ ১১১ জনের নামে হত্যা মামলা করেছে নিহতের বাবা। দুপুরে নাটোর সদর থানায় এ মামলাটি হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া তেজগাঁও থানায়ও শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছে এক ব্যক্তি। রবিবার দুপুরে তেজগাঁও থানায় বেলাল হোসেন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে বলা হয় ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করা হয়। অভিযোগে বলা হয় বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাটি করা হয়।
মামলায় হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ৫ জনকে। এছাড়া ১৯ জুলাই লক্ষ্মীবাজারে কোটা আন্দোলন কর্মসূচিতে ২ শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলা করেন আইনজীবী নাসরিন বেগম। বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। দেশের বৃহত্তম ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এর মধ্যস্থতা করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় ১,২৬৫ কোটি ডলার, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। খরচের এই বাজেট থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় রোসাট্রম। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার এই চুক্তি হয় দাবি করে প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় পাচার করা অর্থের ৩০% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কোন দেশে কোন হাসপাতালে যাবেন তা এখনও ঠিক হয়নি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। রিপোর্ট জাহাঙ্গীর আখন্দের। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রবিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেন, সর্বোচ্চ চিকিৎসা দিতে আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রায় ৮০০-এর মতো আহত মানুষ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৫০ জনেরও বেশি। তাদের অনেকের আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, উনি খুব সহসাই যাবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা গত ১৬ বছর দেশে লুটপাট, দুর্নীতি, গুম খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ইতিহাসের নির্মম পরিহাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাকে পালিয়ে যেতে হয়েছে। কোথায় সালমান এফ রহমান, কোথায় আনিসুল হক? মুখ ভেঙে কথা বলতেন, খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে, আর খালেদা জিয়া মুক্ত আকাশে। এটাই সবে আল্লাহর ইচ্ছা। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করে অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব সরকার সহ দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান জয়নাল আবদিন ফারুক। দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে এখনো কেন গ্রেফতার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেফতার করা হলো না? জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই ও আগস্টের গণহত্যা এবং গত ১৫ বছরের গুম খুনের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। হত্যা ও গুম খুনের প্রতিবাদে বংশাল থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এই দাবি জানান।
এ সময় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের নেতৃত্বে সারা দেশে গণহত্যা হয়েছে। এই হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলার তাগিদ দেন ইশরাক হোসেন। বলেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। গণহত্যা, গুম খুনে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান তিনি। দুপুরে পুরান ঢাকার নয়াবাজার বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিলে নানা স্লোগান দেওয়া হয়। দাবি একটাই, আমরা অবিলম্বে যে গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে গত 15 বছরে যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, সেটার আমরা অবিলম্বে বিচার চাই। এক মুহূর্ত যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যাতে বাইরে না থাকতে পারে, অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক এবং তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, বিচারের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব। বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নিজের ফেসবুক পেজে দেয়া বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার করছে আওয়ামী লীগ। আমার একটা বক্তব্য বিকৃত করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। গত 13ই আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের খোঁজ খবর নেই এবং তাদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করি। সেখানে থাকা সাংবাদিকরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের একটি বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তার প্রতি উত্তরে আমি সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মন্তব্য করি। সেদিনের সেই বক্তব্যকে বিকৃত করে এবং বিকৃত টাইটেল যোগ করে আওয়ামী পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট করে বলতে চাই, আমি বহু বছর আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন বড় ভক্ত। আওয়ামী পরাজিত গোষ্ঠী ও তাদের দোসররা এখন বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে এবং নানা অপকৌশলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। এ ব্যাপারে দেশবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা এমন নোংরা কাজ করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিচার ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করা ও গণতন্ত্র হত্যার দায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও আইন সচিবের কাছে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ। এছাড়া প্রতারণা ও জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রায় পরিবর্তনের দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে আজ সন্ধ্যায়। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের 19তম প্রধান বিচারপতি হিসাবে 2010 সালের 1 অক্টোবর নিয়োগ পান। তিনি 2011 সালের 17 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল গণতন্ত্র হত্যাকারী হিসেবে সাবেক এই প্রধান বিচারপতির বিচার দাবি করেন। এককভাবে খায়রুল হক এদেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবেন। শেখ হাসিনা এবং খায়রুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে। গণতন্ত্র হত্যার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য, ফ্যাসিজম কায়েম করার জন্য হাসিনা এবং খায়রুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও আইন সচিবের কাছে রবিবার ডাকযোগে নোটিশ পাঠান। নোটিশে তিনি বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বলেন। তার অবসরের 16 মাস পর রায় প্রকাশ করা হয়। আমরা ফর্মার ল কমিশনার যিনি চিফ জাস্টিস ছিলেন খায়রুল হক সাহেব তার
বিরুদ্ধে আমরা একটা দিয়েছি, মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাবলিশিং দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ, এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনানুগ ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতে যেন পারেন। সংবিধানের 13 সংশোধনী বাতিল করে দেয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে করা একটি মামলা রবিবার খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন হয়েছে বলেও মন্তব্য তার। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বর্তমান শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন অসম্ভব, আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আশা করেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। গণমাধ্যম কর্মী আইন সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠনে আশ্বাসও দেন। গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি, সে বিষয়ে যেই বিদ্যমান যেই আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিকঠাক রাখতে সচেষ্ট থাকবে সরকার। আমরা এখন চাচ্ছি আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যক্রম করব, আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং উৎপাদন কেন্দ্রগুলোর সঙ্গে নো ইলেকট্রিসিটি নো পে পলিসি নিয়ে ব্যয় সমন্বয়ের পরামর্শ দিয়েছে সিপিডি। নতুন কোনো বিদ্যুৎ স্টেশন না করেও বর্তমান বিদ্যুৎ দিয়ে 2030 সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে মনে করে সংস্থাটি। বিদ্যুৎ খাতের দুর্নীতি খতিয়ে দেখতে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে অডিট করার দাবি তুলেছে সিপিডি। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। দেশের যে কয়েকটি খাত নিয়ে গোপনীয় মনোভাব ছিল বিগত আওয়ামী লীগ সরকারের, তার মধ্যে অন্যতম বিদ্যুৎ ও জ্বালানি খাত। চুক্তি থেকে কেনাকাটা সবকিছুই ছিল চরম গোপনীয়। ফলে আর্থিক অনিয়মের সবচেয়ে বড় এই খাত নিয়ে সাধারণ জনগণের মধ্যে ছিল বেশ উদ্বেগ উৎকণ্ঠা। শুভঙ্করের ফাঁকি খ্যাত এই খাত নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, এসব চুক্তি পর্যালোচনার সময় এসেছে। নতুন করে বিদ্যুতের দাম না বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়। প্রত্যেকটা কন্ট্রাক্টের সামারি কিন্তু আপনার পাবলিক ডোমেইনে থাকার কথা। বা আন্তর্জাতিক যে বিডগুলো হয় সেটা আমরা ইন্ডিয়ান ওয়েবসাইটে পাই, কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটে সেই সংক্রান্ত ডকুমেন্টস আমরা একেবারেই দেখি না। আমরা মনে করি যে এই ধরনের কন্ট্রাক্ট রিলেটেড কার সাথে কি মূল্যে হয়েছে, এই সমস্ত কন্ট্রাক্টগুলো যেগুলো আগে হয়েছে এই তথ্যপাত্রগুলো কিছুটা উন্মোচন দরকার। এই জায়গাতে যদি এটা কম্পিটিটিভ প্রাইসে হতো তাহলে কিন্তু আরো সাশ্রয় হতে পারতো, সরকারের ভর্তুকিজনিত চাপ আরো কম হতো বলে আমাদের কাছে মনে হয়। বিদ্যুতের যে ভর্তুকি এই প্রতিষ্ঠানগুলোকে বহন করতে হয়, সেটা নো ইলেকট্রিসিটি নো পের মাধ্যমে যদি বিদ্যুতের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন হয় তাহলে এটা অধিকাংশটি থেকেই আমাদের এই সাবসিডি বার্ডেনটা কমে আসবে। এটার দায়ভার ভোক্তাকে নিতে হবে না। বিপিসি, বিপিডিবি, পেট্রো বাংলা সহ সরকারি সংস্থাগুলোর নিরপেক্ষ অডিটের উপরও জোর দিয়েছে সিপিডি।
দুর্নীতি একটা অংশ, কিন্তু তার থেকে অনেক বড় অংশ হচ্ছে প্রক্রিয়াগত বিভিন্নভাবে যে অ্যানোমেলিগুলো হয়েছে, তার মাধ্যমে সরকারের যে অর্থক্ষয়, রাজস্ব ক্ষয় এবং ভোক্তার যে দায়ভার সেটি অনেক বেশি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে এটা 6 থেকে 8 টাকায় পাওয়া যাওয়ার কথা, সেটি না হয়ে এটি চুক্তি করা হয়েছে 15 টাকায় অথবা 21 টাকায়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতি যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করারও পরামর্শ দেওয়া হয় সিপিডির সংবাদ সম্মেলনে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। ক্রীড়া ক্ষেত্রের নানা অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সহ কোনো ফেডারেশনে যেন একনায়কতন্ত্র চালু হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি দেশের প্রথম স্বতন্ত্র স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনার কথা জানান। এতদিন দেশের ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদ ছিল রাজনৈতিক ব্যক্তিদের দখলে। ক্ষমতার পালা বদলে তাদের অনেকেই দিয়েছেন গা ঢাকা। দায়িত্ব নিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া ক্রিকেট বোর্ড সহ সব ক্রীড়া ফেডারেশনকে রাজনীতি মুক্ত করার ঘোষণা দেন তিনি। নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের আশা ছাড়েননি ক্রীড়া উপদেষ্টা। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সহায়তা চাইবেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের জন্য দেশের প্রথম স্বতন্ত্র স্পোর্টস ইনস্টিটিউট করা হবে। বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে যা কাজে দেবে বলে আশা করেন আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে সার্চ কমিটি করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। শেখ হাসিনার বিরুদ্ধে 4 জেলায় আরও 6 মামলা। রূপপুর পরমাণু কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। গ্লোবাল ডিফেন্স কর্পের তথ্য। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বেগম জিয়া। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে মোদী সরকারকে বিএনপি নেতাদের আহ্বান। চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুনঃতদন্ত হবে সাগররুনি হত্যার, জানিয়েছেন উপদেষ্টারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকালে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ।